এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ স্যার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনে থাকছেন জামায়াতের 25 নেতা, প্রার্থিতা বাতিলের আইনি সুযোগ নেই কমিশনের। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স, সেনা ও নৌবাহিনী নামছে মধ্যরাতে, প্রতি জেলায় 1 ব্যাটালিয়ন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে মোতায়েন হচ্ছে সশস্ত্র বাহিনী। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুক। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের 25 নেতার মনোনয়ন বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। এর ফলে ধানের শীষের 22 জন এবং স্বতন্ত্র প্রার্থী 3 জামায়াত নেতার প্রার্থিতা বহাল থাকছে। স্বাভাবিকভাবে জামাত ইসলাম নামে এখন কোনো নিবন্ধনকৃত কোনো দল নেই, তাই না? তারা যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটি নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখেছে যে এই পর্যায়ে তাদের মনোনয়ন বাতিল করার কোনো সুযোগ নেই। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিলেটে বিভাগীয় কার্যালয়ে সকালে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সিলেটের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে সব প্রার্থীর ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতার প্রভাব বিস্তার করে কেউ যাতে ভোটের পরিবেশ নষ্ট না করতে পারে সে ব্যাপারেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন ইসি। নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে। একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন। ইসির নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করে এই নির্বাচন কমিশনার বলেন, কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা কোনো প্রশ্নের মুখে পড়েনি। ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশের নীতিমালা কোনো কিছু আড়াল করার জন্য নয়, বরং এই নীতি নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সহায়ক বলেও জানান তিনি। নিরপেক্ষ হবে যদি একসঙ্গে বহু সাংবাদিক সেখানে ঢুকে না পড়েন। আমি মনে করি না যে এটা কোনো কিছু আড়াল বা কমিশনকে প্রশ্নবিদ্ধ করবে। নির্বাচনী পরিবেশ প্রতিনিয়ত ভালো হচ্ছে এবং আরও ভালো হবে বলে আশা করেন ইসি মাহবুব তালুকদার। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ মধ্যরাতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। 2 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। 389 উপজেলায় সেনা এবং 18 উপজেলায় টহল দেবেন নৌবাহিনী সদস্যরা। প্রতি জেলায় 1 ব্যাটালিয়ন করে 30,000-এর বেশি সশস্ত্র বাহিনীর সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্য অভিযানিক কার্যক্রম পরিচালনা করবে সশস্ত্র বাহিনী। ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132 ধারা অনুযায়ী কাজ করবে তারা। এছাড়া 6টি আসনে EVM এর ভোটে কারিগরি সহায়তা দেবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাহিনী পোশাকে থাকলেও তারা কোনো অস্ত্র, গোলাবারুদ বহন করবেন না। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মধ্যরাতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। ডক্টর কামাল হোসেন এরই মধ্যে বলেছেন যে সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচন অনুকূল পরিবেশ তৈরি হবে। ডক্টর কামাল হোসেন এই বিবৃতি দিয়েছেন। আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, আন্তরিকভাবে তারা বিশ্বাস করেন সেনা নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে, যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপির বা জাতীয় ঐক্যফ্রন্টের বাংলাদেশের অন্য আর কোনো প্রতিষ্ঠানের প্রতি আস্থা থাক বা না থাক, সেনাবাহিনীর প্রতি তাদের একটা বিশাল আস্থা রয়েছে এবং তারা মনে করছেন সেনাবাহিনী যখন থেকে কাজ শুরু করবে, অর্থাৎ মধ্যরাত থেকে, তখন থেকে আসলে দেশে একটি লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা তৈরি হবে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যখন বলেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনো নেই, সেনা মোতায়েনের পর পরিস্থিতির উন্নতি হবে। আমার কিন্তু এই বিষয়টি ভাবতে ভালো লাগে যে বাংলাদেশের সবাই কোনো না কোনো কারোর উপরে আস্থা রাখছেন।
তো সেনাবাহিনীর উপর যে আস্থা রাখছেন, সেই সেনাবাহিনীর উপর আস্থা রাখছেন। এখন সেনাবাহিনীকে কোনো রকমে যাতে বিতর্কিত না করা হয়, সেনাবাহিনীর মধ্যে যাতে আর কোনো বিষয় না থাকে, সেটি সেনাবাহিনীর দায়িত্ব থাকবে। সেনাবাহিনী নিশ্চয়ই চাইবে তারা যেন একটি বিতর্কিত বাহিনী হিসাবে না থাকেন, তাদের উপর যে আস্থা ঐতিহ্যগতভাবে চলে আসছে সেই আস্থা যেন তাদের মধ্যে বজায় থাকে। এবং সেনাবাহিনী যেহেতু ইভিএম, এবার কিন্তু ইভিএম নিয়ে অনেক কথা হয়েছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন কারা পরিচালনা করবেন, কারা দায়িত্বে থাকবেন। যেহেতু ইভিএম এর দায়িত্বে সেনাবাহিনী থাকবেন, সেহেতু তারা এটিকে এমনভাবে পরিচালনা করবেন যাতে এটি নিয়ে আসলে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। আরেকটি বিষয় আমি একটু শুধু মন্তব্য করতে চাই যে ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132 ধারা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে। অর্থাৎ যদি কোনো কারণে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না করা যায়, তাহলে ঘটনাস্থলে থাকা সর্বোচ্চ পদে থাকা ম্যাজিস্ট্রেটের সমাবেশে ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। যদি কোনো জরুরি পরিস্থিতি এমন হয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ না করা যায়, সেই ক্ষেত্রে কমিশনড অফিসার যিনি আছেন তিনি ছত্রভঙ্গ করার জন্য, মানে সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগ বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন। প্রথমে মৌখিকভাবে নির্দেশ দিল, ম্যাজিস্ট্রেটকে পরে এটি লিখিত আকারে এই বল প্রয়োগের নির্দেশটি দিতে হবে। এই থাকছে মোটামুটি আইন। আমরা আশা করব যে এই কারণে সেনাবাহিনীর প্রতি সবাই আস্থা রাখছেন, সেই আস্থা যেন তাদের উপর সেটা থাকে সবার, এবং তারা তাদের উপর যে দায়িত্ব সেটা ঠিকমতো পালন করবেন। উত্তর জনপদকে মঙ্গা থেকে মুক্ত করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করে নির্বাচনে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে জনগণের সমর্থনও চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি। রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জের দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। নির্বাচনী জনসভা করতে 16 বছর পর রংপুরের তারাগঞ্জে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে 2003 সালে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়েছিলেন তিনি। বিমানে ঢাকা থেকে সৈয়দপুর আসেন শেখ হাসিনা। তারপর সড়ক পথে রংপুরের তারাগঞ্জের জনসভায় যোগ দেন। তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকের জন্য নৌকায় ভোট চান। নৌকা মার্কায় ভোট চাই, নৌকা মার্কায় ভোট দেবেন বলেন, হাত তুলে বলেন। এ সময় উত্তরাঞ্চলের উন্নয়নে টানা 2 মেয়াদে আওয়ামী লীগ সরকারের নেওয়া জনবান্ধব উদ্যোগগুলি তুলে ধরেন শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই আজকে স্বাধীনতা পেয়েছে। আর নৌকা যখন ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। প্রত্যেকটা মানুষকে আজকে উন্নয়নের পথ দেখাবে এবং দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজে আমরা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। পরে সড়ক পথে পীরগঞ্জে যান শেখ হাসিনা। দুপুরে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদ মিয়ার পৈতৃক নিবাস পীরগঞ্জ বা রংপুর 6 আসন থেকে এবার আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গতবার এ আসনে শেখ হাসিনা নির্বাচিত হবার পর উপনির্বাচনে শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দিলে তিনিও বিজয়ী হন। শিরিনকে ভোট দেওয়া মানে আপনাকে ভোট দেওয়া। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, দুর্নীতিবাজ, লুটেরা, জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের মদতদাতারা ক্ষমতায় গেলে ফের অন্ধকারে ডুবে যাবে দেশ। মানুষের গায়ে আগুন দিয়ে যারা পোড়ায়, ওরা মানুষ না, ওরা দানব। ওদের কোনো স্থান এই বাংলা মাটিতে হবে না। কাজে ওই ধানের শীষ নিয়ে আসলে ওই পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ তাদের গায়ে। কাজে তাদের থেকে সাবধান থাকবেন। আমরা এবার তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। আমি আপনাদের কাছে দোয়া চাই। জনসভার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যে কোনো পরিস্থিতিতে তাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। শুধু রাজধানী বা শহর নয়, সুষম উন্নয়নের ধারাবাহিকতায় বদলে গেছে উত্তরবঙ্গ, যেখানে মঙ্গা আজ শুধুই অতীত। শতবর্ষের পরিকল্পনা নিয়ে আগামীর পথে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও দেশকে উন্নত সমৃদ্ধ করতে তার দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন এবং সব ভোটারের সমর্থন চাইলেন নৌকায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। নির্বাচনে প্রশাসনের ভূমিকা একতরফা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ভূমিকা থেকে সরে না এলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী প্রচারের সময় এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এদিকে ঢাকার অধিকাংশ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী প্রচার চালিয়েছেন আজ। ঢাকা 9 আসনের প্রচারের সময় হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে পথসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 10 বছরে আওয়ামী লীগ সরকার চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। প্রশাসনকে বলবেন
একতরফা থাকবেন না। একতরফা থাকলে তারও পরিণতি ভালো হয় না। বন্ধুগণ, আগামী 30 তারিখে আপনার ভয় ভীতি উপেক্ষা করে আপনাদের যেটা মন চায় সেই মার্কেটে আপনারা ভোট দেবেন। এদিকে ঢাকা ৯ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আফরোজা আব্বাস রোববার সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারে নামেন। দুপুরের দিকে মানিকনগর এলাকায় তার প্রচারণায় হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। আমি একজন মহিলা প্রার্থী, চিন্তা করেন ওরা আমাকে এতটাই ভয় যে সবসময় অনেকে আমাকে এরকম পিছন থেকে আক্রমণ করে এটা তো সন্ত্রাস ছাড়া আর কিছু না। ঢাকা ৪ আসনে প্রচারণায় নামেন সালাহুদ্দিন আহমেদ। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ৫ আসনের নবিউল্লাহ নবীও ছিলেন প্রচারণায়। বিভিন্নভাবে আমাদেরকে পুলিশ বাধাগ্রস্ত করেছে, বাট এখন আমাদের নেতাকর্মীরা আর ঘরে বসে নেই। আমাদের মুরব্বীরা, নেতাকর্মীরা সবাই নেমে গেছে, আমাদের মা বোনেরা নেমে গেছে। গণতন্ত্র দেশের মানুষের মৌলিক অধিকার, একটি সুষ্ঠু ভোট উনিরা আমাদের দিতে পারেন এবং উপহার দিবেন, এটি আমরা আশা ব্যক্ত করি। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ঐক্যফ্রন্ট প্রার্থীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলা খবরের জন্য সাইসাদি থাকছেন আমাদের সঙ্গে। ত্রিমুকুট জেতা না জেতা টি-20তে শেষ ম্যাচে হারা ছাপিয়ে আসলে একটি কথাই আম্পায়ার তানভীরের ডাকা নো বল, সেটি আলোচনায় থাকছে, যদিও মানবীয় ভুল। অবশ্যই র্যাঙ্কিংয়ে আসলে বাংলাদেশের ব্যক্তিগত র্যাঙ্কিং উন্নত হয়েছে। মাহমুদুল্লাহ এবং সাকিব বিশ্বসেরা অলরাউন্ডারদের 4 জনের মধ্যে 2 জন টাইগার। এটা অবশ্যই টাইগার ক্রিকেটের জন্য একটা গর্বের বিষয়। সেই খবর জানাচ্ছি। ঢাকার গতানুগতিক ফুটবলে স্প্যানিশ ছন্দ এনেছেন অস্কার ব্রুজন। অভিষেকে বসুন্ধরা কিংসকে 2 ফাইনালে উঠিয়ে প্রশংসিত এই কোচ। ফিটনেসের পাশাপাশি ব্রুজনের কোচিং দর্শনে গুরুত্ব পায় কৌশল আর শিল্প। বাংলাদেশে ব্রিটিশ ঘরানার ফুটবলে আপত্তি আছে এই স্প্যানিশ মাস্টারমাইন্ডের। বলছেন এমন ফুটবল দিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়। কথা ফিরিয়ে নিয়েছে সমালোচকরা। খারাপ সময় ঢাকার ফুটবলে স্বস্তি বসুন্ধরা কিংস। মুগ্ধতার কেন্দ্রে বিশ্বকাপ হিরো কলিন রেস। সুযোগ কাজে লাগিয়ে নায়ক জিকোরা। তবে নবাগত দলটিকে এক সূত্রে গেঁথে রাখার মূল কৃতিত্ব কোচ অস্কার ব্রুজনের। লা লিগা, ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত মুখ ব্রুজন। জিকো সবুজদের শিখিয়েছেন আধুনিক ফুটবলের খুঁটিনাটি কৌশল। চোট জর্জরিত স্কোয়াডে পুরো কাজে লাগিয়েছেন রিজার্ভ বেঞ্চের সামর্থ্য। চেষ্টা করছি আধুনিক ফুটবলের সাথে ওদের পরিচিত করতে। অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল বা নোংরা কৌশল এড়িয়ে চলি। ছেলেদের পরামর্শ দেই যাতে ওরা ম্যাচের মোমেন্টাম বোঝার চেষ্টা করে, ভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। বাংলাদেশের ফুটবলে সম্ভাবনা দেখছেন, তবে জাতীয় দলের খেলার ধরনে রয়েছে আপত্তি। বাংলাদেশে ব্রিটিশ ঘরানার ফুটবলের কঠিন সমালোচক স্প্যানিশ এই কোচ। বাংলাদেশে ভালো মানের মাঠ খুব কম। আধুনিক ফুটবলের অনেক কৌশল জানা নেই ফুটবলারদের। 1 কিংবা 2 টাচে খেলা খুব বেশি দেখা যায় না। ইম্প্রোভাইজেশনে বেশ দুর্বল। খেলার ধরনটা বেশ ফিজিক্যাল, অনেকটা ব্রিটিশ ঘরানার, যা দিয়ে খুব বেশি পার্থক্য করা যায় না। অস্কার ব্রুজনকে যখন আমরা কথা বলি, সে বাংলাদেশি প্লেয়ারদের অনেকের কিন্তু ইন্ডিভিজুয়ালি কে কেমন খেলে বা কার দুর্বলতা কতটুকু পুরো অবগত। এটা আমার কাছে একটু বিস্ময়েরই লেগেছে। একটা ফরেন কোচ যে বাংলাদেশে কখনো কোচিং করায়নি, সে বাংলাদেশের প্রতিটা প্লেয়ার, অন্তত ন্যাশনাল টিমের দুর্বল দিক কোনটা সবল দিক কোনটা সে জানে। ফুটবলের উন্নয়নে শুধু অনুশীলন নয়, মাঠ রেফারিং এমনকি ফেডারেশনের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ ফাইনালে রাজশাহীকে হারিয়েছে 2-1 গোলে। প্রথমার্ধ থাকে গোল শূন্য, বিরতি থেকে ফিরে আপন চন্দ্র রায়ের গোলে লিড নেয় রংপুর। ব্যবধান কমাতে সময় নেয়নি রাজশাহী। 57 মিনিটে আহাদের দুর্দান্ত হেঁটে আসে সমতা। নির্ধারিত 80 মিনিটের খেলা 1-1 গোলে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। খেলা শেষের 4 মিনিট আগে জয়সূচক গোলটি করেছেন শামীম। ম্যাচ সেরা রংপুরের আপন চন্দ্র রায়, 4 গোল করে সর্বোচ্চ গোলদাতা শামীম। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল মোতায়েন হচ্ছে সশস্ত্র বাহিনী। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। মাসুদ বলেছেন, আশা করি সশস্ত্র বাহিনী স্বপ্রণোদিত হয়ে ভয়ের পরিবেশ দূর করবে। সুমনের মত, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সশস্ত্র বাহিনীকে মাঠে চাই। আলম বলছেন, সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছি। আয়ুব বলছেন, আস্থার জায়গা বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শাওন বলছেন, সন্ত্রাসী ভোট চোর ডাকাতের দিন শেষ। দাউদ বলছেন, সশস্ত্র বাহিনীর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। শুভ বলছেন, মারামারি হবে ভোট কেন্দ্রে, উপজেলায় বসে সশস্ত্র বাহিনী কি করবে।
জারিফের মত, প্রতিটি ভোট কেন্দ্রেই সশস্ত্র বাহিনী রাখা উচিত। হাসনাতের আশা, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে। রাকিব বলছেন, দেশের ক্রান্তি লগ্নে দলমতের ঊর্ধ্বে থেকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করা উচিত। দর্শকদের ধন্যবাদ তাতে পাঠানো মতামতের জন্য। একাদশ সংসদ নির্বাচনের সব তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু করছে তথ্য মন্ত্রণালয়। সচিবালয় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সকালের সংবাদ সম্মেলনে জানান, 72 ঘন্টার জন্য সার্বক্ষণিক চালু থাকবে মিডিয়া সেন্টার। প্রতিমন্ত্রী জানান, হোটেল সোনারগাঁওয়ে স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে 29 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারবেন গণমাধ্যম কর্মী ও নির্বাচন পর্যবেক্ষকেরা। নির্বাচন কমিশন থেকে তথ্য সংগ্রহের পর মিডিয়া সেন্টারে তার ডিজিটাল ডিসপ্লে করা হবে। ওই 3 দিন গুজব ঠেকাতে পর্যবেক্ষণ সেল নজরদারি করবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের সহায়তায় ঢাকা বিমানবন্দরে তথ্য অধিদপ্তরের একটি বুথ থাকবে। আমাদের তথ্য অধিদপ্তর থেকে আমরা 29, 30 এবং 31 24 ঘন্টা কাজ করবে এরকম একটি মিডিয়া সেন্টার আমরা স্থাপন করব। নির্বাচন কেন্দ্রিক কোনো রকম গুজব, অস্থিতিশীল পরিস্থিতি কোনো রকম সেক্টর থেকেই যেন করার কোনো রকম সুযোগ সৃষ্টি না হয়। জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। নতুন পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে জানাতে উদ্যোগ নিয়েছে ইসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম 9 আসনের 144টি কেন্দ্রে প্রতিদিন চলছে পরীক্ষামূলক ভোট গ্রহণ কার্যক্রম। ভোটের আগেই ভোট দেওয়ার স্বাদ পাচ্ছেন চট্টগ্রামের কোতোয়ালি বাকলিয়ার মানুষ। চট্টগ্রাম 9 আসনের অন্তর্ভুক্ত কেন্দ্রগুলোতে উৎসাহী ভোটারদের ভিড়। তরুণ থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ দল বেঁধে যাচ্ছেন ভোট দিতে। মূলত প্রথমবারের মতো ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে এই পরীক্ষামূলক ভোট গ্রহণের আয়োজন। নতুন এই প্রক্রিয়ায় নির্বাচনে ভোট দিতে উদ্গ্রীব ভোটাররা। মোবাইল টিপতে অনেক কিছু শিখতে হয়, কিন্তু এটার মধ্যে আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছে খুব সুন্দর। মোবাইলে ফোন বুক থেকে বের করে একটা টেলিফোন করা যেরকম সহজ, আমি মনে করি তার থেকেও সহজ এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। সংসদীয় আসনটিতে মোট 288টি ইভিএমের মাধ্যমে চালানো হচ্ছে এই পরীক্ষামূলক ভোট। প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর 3 সদস্যের একটি কারিগরি দল বুঝিয়ে দিচ্ছেন ভোট দেওয়ার নিয়ম। বিমান ও নৌবাহিনীর সদস্যরাও আছেন সহযোগী হিসেবে। আর ভোটারদের কেন্দ্রে আনতে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় কাউন্সিলররা। সাধারণ জনগণের জন্য এটা খুব একটা সুন্দর উদ্যোগ এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা দেখতেছে এবং এটা অংশগ্রহণ করবে। যে কোনো ভোটার, যে কোনো জনসাধারণ, যে কোনো পিপল, তারা এই মেশিন সম্পর্কে যা কিছু প্রশ্ন আছে, যা কিছু দেখার আছে, যা কিছু বোঝার আছে, সব কিছুই আমরা তাদেরকে হাতে কলমে আমরা এটা বুঝিয়ে দেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 15 থেকে 23 এবং 31 থেকে 35 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম 9 আসন। এই আসনের ভোটার সংখ্যা 3,90,431। এর মধ্যে পুরুষ ভোটার 2,04,202 এবং মহিলা ভোটার 1,86,224 জন। পরীক্ষামূলক ভোট গ্রহণ কার্যক্রম চলবে বুধবার পর্যন্ত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। বিদায় নিচ্ছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।